হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি অনেক দিন ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, ভয়েস দেওয়ার মতো অবস্থাতে ছিলাম না। আর সেই জন্যেই এই দেরি হলেও অত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেয়ার তো করবই। তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পর পিসা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। পিসা যেতে ওই রাস্তাটা ওই 5-10 মিনিটের মতোই হবে, কিন্তু রাস্তার যে সৌন্দর্য দেখলাম বৃষ্টির পরে আরও দুর্দান্ত হয়ে উঠেছে। আর নদীর ধারে ছিল বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ আর মিউজিয়াম, ইউনিভার্সিটির গার্ডেন আর ইউনিভার্সিটি ওই যে। আর এই যে ছিল পিসা ইউনিভার্সিটি। তার একটু রাস্তার পরেই ওই পিসার টাওয়ার আমাদের দেখা যাচ্ছে। তো সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম এই পিসার হেলানো টাওয়ারে। আর প্রচণ্ড বৃষ্টির পরেও লোকজনের ভিড় কিন্তু কম নেই। বিদেশে থেকে আমি একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো করে করেছি, যেটা এই সময় মানুষজনের ভিড় প্রচণ্ড পরিমাণে থাকে, তখন কিন্তু এই রোদ, ঝড়, বৃষ্টি, ঠান্ডা এদের কাছে কিছু ম্যাটার করে না। এই টাওয়ার দেখার পর ভাবতেই পারছি না যে এই 56 মিটার লম্বা আর 8 তলা 294টি সিঁড়ি নিয়ে এই টাওয়ারটি হেলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর জানেন তো, পিসার টাওয়ারটিকে বিশ্বের 7ম আশ্চর্যতমের অন্যতম হিসাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর প্রস্তাব পাওয়ারই কথা, এটি একটি আশ্চর্যতম জিনিসও বটে। আর এদিকে একবার আমার কাণ্ডটা দেখুন, টিভির সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। এই যে দূর থেকে দেখুন কেমন হেলিয়ে রয়েছে টাওয়ারটি। এত সুন্দর টাওয়ারে ওই হেলানো টাওয়ার নিয়ে বিভিন্ন লোক বিভিন্নভাবে পোজ দিচ্ছিল। আমিও কিছু করলাম, রিল বানালাম। ওই হেলানো টাওয়ারটির ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে, যাচ্ছেন। তবে আমি আর গেলাম না, কারণ নিচে থেকে এত সুন্দর ভিউ এনজয় করছিলাম। গ্রিপকে তো একবার নামাচ্ছিলাম, আবার একবার উঠিয়ে দিচ্ছিলাম। শুধুমাত্র ওই হেলানো টাওয়ার কিন্তু নেই, রয়েছে আরও বিভিন্ন ধরনের সুন্দর স্টাইলের ক্যাথিড্রাল। আর পিসার বেল টাওয়ারের ওপরে ওঠার জন্য কিন্তু অনেক লাইনই রয়েছিল। আমার অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল। ইটালির মধ্যে থেকেও এই জিনিসটা না দেখতে পারলে ভীষণ আফসোস হতো। ছেলেকেও ওই ভিডিওর দ্বারা দেখাতাম লিনিং টাওয়ার অফ পিসা, তো ছেলেও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল এটি দেখার পর। মনে হচ্ছিল এবং বারবার বলছিল যে যেটা ও ভিডিওর মাধ্যমে দেখেছিল সেটাই ও আজকে সামনে দেখছে। চলুন এই হেলানো টাওয়ার ছেড়ে এবারে ওই দিকটা যাই, যেদিকে রয়েছে পিসা ক্যাথিড্রাল, ডুওমো দো সান্তা মারিয়া আসন্টা। আর এইসব চার্চের আর্কিটেকচার দেখে একদমই অবাক হয়েছিলাম। ভীষণ ভীষণ ইউনিক। দেখুন একবার, এটি হলো পিসা ক্যাথিড্রাল, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটি হলো ডুওমো দি সান্তা মারিয়া আসন্টা। আর সামনে থেকে না ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। সেই সাথে ইটালিকে বারবার ধন্যবাদ জানাচ্ছিলাম। ইটালির মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি এত বড় বড় রয়েছে না, আর আমার কাছে সেটা খুবই খুবই মূল্যবান লাগে। এই যে একটু দূর থেকেই দেখা যাচ্ছে যে টাওয়ারটি কিভাবে হেলে রয়েছে। সামনে থেকে গেলে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু দূর থেকে একদম ভালোভাবে দেখা যাচ্ছে যে ওটা হেলেই রয়েছে। যখন কোনো জিনিস দেখার আমাদের ইচ্ছে থাকে, আর যখন আমরা সেটা সামনে থেকেই দেখি, তখন সেই জায়গা থেকে আমাদের আসতে ইচ্ছে করে না। আর আমারও ঠিক তেমনি, টাওয়ারের কাছ থেকে একদমই আসতে ইচ্ছে করছিল না। চলুন এবারে বেরিয়ে যাই। আর এখান থেকে বাইরে বিভিন্ন দোকানপত্র বসেছে, জামা কাপড় থেকে শুরু করে সোভেনারের দোকান, বিভিন্ন ধরনের শোপিস, ফ্লাওয়ার। তো আমিও একটি সোভেনার কিনে নিলাম। দেখুন আমার ছেলের ফেভারিট ইটালিয়ান ক্যারেক্টার পিনাকিওকেও পেয়ে গেছে। এমনিতেই এই ক্যারেক্টারের সব জিনিসপত্র দেখে খুবই মজা পায়। তারপর আবার সামনে থেকে যখন এটা পেলো ভীষণ আনন্দিত হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। ভালো, এটা তো কিনে দিয়েছি, এটা নিয়ে এখন চুপচাপ বসবে। সুক্রিপ বেশি ডিস্টার্ব করে না, ও স্টলারের মধ্যেই খেলতে থাকে,
ড্রয়িং করতে থাকে, পড়তে থাকে। যাই হোক, চলুন এই পিসার টাওয়ারের কাছ থেকে বেরিয়ে আমরা এপারের রাস্তা হেঁটে দেখি। একবার চারিদিকটা দেখুন, দেখেই মনে হবে যেন ইতিহাস কথা বলছে। এদিকে সেই পুরনো ধ্বংসাবশেষ রিজার্ভ করেও এখনও রেখেছে। আর যেহেতু আমাদের কাছে এখন অনেকটাই সময় রয়েছে ফিরে যাওয়ার জন্য, সেই জন্য এই টাওয়ারের চারপাশটা একটু ঘুরে দেখলাম। আর এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি স্কোয়ার, আর এটি হলো একটি প্যালেস। এই প্যালেসের চারিদিকে যে স্কোয়ারটি রয়েছে এটিও ভীষণ বড়। এদিকে ক্রিপ এই ডগির সাথে কিছুক্ষণ ধরে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যেই টিপ টিপ করে বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে। যাই হোক, চলুন সামনের দিকে এগোই। আর সামনের দিকে এগোতে এগোতে ভীষণ সুন্দর সুন্দর সব প্যালেস, মিউজিয়ামের আর্কিটেকচার লক্ষ্য করছি। যারা আমার মতো আর্কিটেকচার আর ইতিহাসগুলোকে দেখতে ভালোবাসে, তারা কিন্তু এই চত্বর কিংবা এই পিসার চারিদিকটা অবশ্যই ঘুরতে পারেন। মাত্র 3টে বাজে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। একে মেঘলা আকাশ। শীতকালে ইউরোপে বেড়াতে আসা কিন্তু একটু কম সময়ের হয়, কারণ এদিকটা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর গ্রীষ্মকালে এর বেনিফিটটা বেশি পাওয়া যায়। আর আস্তে আস্তে দেখুন আবার সেই সুন্দর রিভারটি ক্রস করলাম। এই রাস্তাটি যে আমার কী ভালো লেগেছিল, এত স্নিগ্ধ শান্ত পরিবেশ, ছবির মতো আঁকা লাগছিল আমার কাছে। স্টেশনের দিকে যাওয়ার পথে বিভিন্ন ধরনের ক্রিসমাস মার্কেটগুলি এখনও রয়েছে। এইসব ছোট্ট মিষ্টি মার্কেটগুলি কার না দেখতে ভালো লাগে বলুন। এই দেখুন এখানে কি সুন্দর ছোট্ট মোটর দ্বারা চালানো পাখা, এরোপ্লেনগুলি রয়েছে। হাতের তৈরি করা ডাইনোসরও রয়েছে। ভীষণ সুন্দর হয় এই দোকানগুলি। সেই জন্যই যখন পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার ঘুরে যাই। তাড়াতাড়ি সন্ধে হওয়ার জন্য তাড়াতাড়ি লাইটপত্র জ্বলে গেছে চারদিকেই। কিছুদিন পরে এই ছোট্ট মিষ্টি মেলাগুলো উঠেও যাবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা। যেভাবে আমরা দুর্গাপূজার জন্য অপেক্ষা করি ঠিক সেইভাবেই। যখন সন্ধে হয় তখন এই লাইট জ্বলার পরে এই ছোট্ট মিষ্টির দোকানগুলো আর এক সুন্দর রূপ ধারণ করে। একটু একটু দিনের আলো থাকার জন্যই দূর থেকে বেশ আকর্ষণীয় লাগে। দেখুন বিরাট একটা স্টার রয়েছে, তার মধ্যে আলো জ্বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা স্টেশনে এসে গেছি আর আমরা ট্রেনের মধ্যে এখন। তো আমরা এখন যাচ্ছি ফ্লোরেন্স স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে মিলানে যাওয়ার জন্য। আমাদের কাছে সময় ছিল যেহেতু অনেকটাই, তাই জন্য ফ্লোরেন্সটা আরও একবার রাত্রে চক করে দিয়ে দিলাম। আর আরেকটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, ফ্লোরেন্সের এই লাকি পিগ। শোনা যায় নাকি এই পিগের মুখের মধ্যে হাত ঢুকিয়ে তারপর ওই 1 ইউরো দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর সেটা যদি একদম এই নিচে একদম জলের মধ্যে পড়ে তাহলে নাকি আবার ইটালি আসা যায়। যেহেতু আমিও ট্রাই করেছিলাম, আমার তো প্রথমবারে হয়নি, তো আমি সেকেন্ড টাইম যখন করি তখন ওই জলের মধ্যে পড়ে গিয়েছিল। যাই হোক, আমার মতো অনেকেই কিন্তু এই ভাগ্য পরীক্ষাটা করেই চলেছে। যাই হোক, ইটালিতে এই নিয়ে আমার 2বার এরম ভাগ্য পরীক্ষা করা হলো। প্রথমবার করেছিলাম ওই ত্রেভি ফাউন্টেনে, আর সেকেন্ডবার করলাম ফ্লোরেন্সে। তো ত্রেভি ফাউন্টেনে তো আমার কয়েনটা জলেই পড়ে গিয়েছিল, কিন্তু ফ্লোরেন্সে প্রথমবারে পড়েনি। তো সেকেন্ড টাইম আমি আবার ট্রাই করার পর সেকেন্ড টাইম পড়ে গিয়েছিল। ক্রিভের কিন্তু ফার্স্ট টাইমেই পড়ে গিয়েছিল। বেশ মজাদার জিনিস ছিল। যাই হোক, এখন রাত্রি 9টা বাজে আর আমরা চলছি মিলানের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন এসে গেছে। চলুন, আমার ফ্লোরেন্স ঘোরার চ্যাপ্টার শেষ হলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার